দিল্লি বর্তমান যে সরকার পশ্চিমবঙ্গে তার সাথে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখেছে আজ পর্যন্ত, দিলীপ ঘোষ ঠিক তাই রেখেছে। তুমি কার সাথে গাল দিয়ে ঝগড়াঝড়ি করবে সকাল বিকেল সন্ধ্যে, কখন রাগের এরা হয়ে যাবে, তোমার ব্যাপার। দিলীপ ঘোষ তো এই লাইন খুব ইন্টারেস্টিং। আর দিলীপ ঘোষ যে সৌজন্য বা বন্ধুত্ব করছে, যারা দিলীপ ঘোষের বিরোধিতা করছে তাদেরকে দিল্লিকে দেখতে হবে। দিল্লিও তো তাই করছে, সৌজন্য বন্ধুত্ব। যখন বারবার 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 নারদা সারদা রোজভ্যালি শিক্ষা দুর্নীতি আবাস যোজনা ভর্তি হয়ে আছে, সবাইকে অ্যারেস্ট করে লকআপে ঢোকানো যায়, দিল্লি সৌজন্য করছে। আর মাস্টার স্ট্রোক মমতা ব্যানার্জি, এই জন্যই তিনি মুখ্যমন্ত্রী। মিলটা বুঝতে হবে, মমতার আছে দুধের গাই আর দিলীপ ঘোষের আছে দুধে সোনা। দুটো থিওরি দুজন পয়দা করেছে, একটা মমতা পয়দা করেছে, একটা দিলীপ ঘোষ পয়দা করেছে। দুটোকে এক কাছে করে দেওয়া হলো, একই কাহার হয়ে গেল। এটা করলো কে? জয় জগন্নাথ। বিজেপির ইন্টারনাল মিটিংয়ের খবর সবচেয়ে আগে দিদির কাছে পাঠায়, তৃণমূলের কাছে পাঠায়। খবর ছিল দিলীপ ঘোষ 35-40 বছর ধরে আরএসএস করেছে, বিজেপি করেছে, তারও তো একটু স্বাদ হয় দিদিকে একটু দেখে আসি, দিদির জীবনযাপনটার সাথে একাত্ম হই, একটু কুণাল ঘোষের মধ্যে হয়ে যায়, ইচ্ছে হয় না? কারণ কুণাল ঘোষ দিলীপ ঘোষকে খুব ভালোবাসে, ঘষে 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 অনেকদিন ধরে হয়েছে। তো এদিকে শত্রু ঘোষ আছে, ওইদিকে একটা সিপিএম থেকে গেছে, তৃণমূল ছিল, নাম হচ্ছে রুদ্রী ঘোষ, ঘষে ঘষে ঘষাঘষি। তো ঘষাঘষি করার জন্য তো একটু যেতেই পারে। না না, বাংলার তো কালচার এটা, দিনে বিছানা আলাদা আর রাতে বিছানা আলাদা। 4টে স্ত্রী আর 14টা গার্লফ্রেন্ড। প্রধান বিরোধী দলে যারা আসবে আগামীতে, তাদের থেকে কি সূর্য পাচ্ছি, ওরা খারাপ, এরা কি ভালো? ক্ষমতায় না গিয়ে এরা এত কালো, দিল্লি কি দেখবে না? এটা হচ্ছে প্রধান বিরোধী দল, তারা যদি ধসে যায় বাংলার মানুষ যাবে কোথায়? স্থান কোথায়? হয় শাসক নাহলে বিরোধী, দুটোই ধরুন ধসে গেল, কি করবে বাংলার মানুষ? প্রতিবাদ কেউ তো করবে, কি করবে? রাজনীতির বাইরে তো কিছু নেই। সুশীল সমাজ বাংলায় মরে গেছে। বাংলায় সবচেয়ে মাইনরিটি কারা? সুশীল সমাজের শুভবুদ্ধি সম্পন্ন সৎ মহৎ প্রতিবাদী মানুষটা বাংলায় মাইনরিটি, এরা হচ্ছে সংখ্যালঘু, বাকিরা সবাই সংখ্যাগুরু। দিল্লি কি চাইছে? আমার দলের একজন নেতা হবে, 4টে বউ আর 14টা গার্লফ্রেন্ড, চুপচাপ ফুলে ছাপ, চুপচাপ একটা দল খোকলা হয়ে যাচ্ছে, ক্ষয়গ্রস্ত হয়ে যাচ্ছে। আবার জয় শ্রীরাম বলছে। দিল্লি যেটা চায় দিদির সাথে বন্ধুত্ব, দিলীপ ঘোষ সেটাই করছে, বন্ধুত্ব। দিলীপ ঘোষকে বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে হবে না, এই সক্ষতাই যথেষ্ট। দিল্লির কেউ কেউ হয়তো বলে দিয়েছিল, উনি হয়তো গোপনে কথা বলেছেন কারোর সাথে, যাবো তা চান না, চান না, কোনো ব্যাপার চান। বন্ধুবাবুকে বলি, আপনি প্রচন্ড পরিশ্রম করছেন, ঠিক কথা, ধন্যবাদ। একটু দুর্নীতিটা আপনাকেও দেখতে হবে। আপনি দিচ্ছেন বলছি না, আপনাকে দুর্নীতিটা দেখতে হবে, তবে তো বিজেপি বাঁধবে। হিন্দু হিন্দু ভাই ভাই বিজেপি করে টাকা কামাই, ভণ্ডামি তো সীমা আছে একটা নাকি? এটা আমি বলিনি ভাই, এটা দিলীপ ঘোষ বলছে, এটা আমি বলিনি ভাই। দিদির সাথে আমরা ভাব রাখবো, লোকসভায় আমাদের দিদিকে রাখতে পারে, দরকার নেই বাবা, চা চলছে চলুক, দু একটা চচ্চড়ি বা থাকুক। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। এক সময় ছিল যখন বঙ্গ বিজেপিতে বা বঙ্গ বিজেপির নাম করলে একটা নাম ভীষণভাবে চলে আসতো, তার নাম হচ্ছে দিলীপ ঘোষ। কিন্তু আজকে সেই বঙ্গ বিজেপির অন্দরে এই দিলীপ ঘোষকে নিয়েই শুরু হয়েছে বিরাট বিতর্ক। কারণটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে দীঘায় জগন্নাথ ধামে গিয়েছিলেন দিলীপ ঘোষ। স্বভাবতই সেই বিষয়টিকে নিয়ে বিজেপির অন্দরে একদিকে যেমন শুরু হয়েছে তরজা, অন্যদিকে চলছে রাজনৈতিক চাপানুতোর। বিষয়টা আরো একটা জায়গায় আটকে, সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। তাহলে কি দিলীপ ঘোষ চলে আসতে পারেন তৃণমূল কংগ্রেসে? কিন্তু দিলীপ ঘোষ বলছেন না, আমি রাজনীতি ছেড়ে দিতে পারি, বিজেপি আমি ছাড়বো না। এই সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে এখন আমরা মুখোমুখি হয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রী কাজী মাসুম আক্তারের। কাজীদা, ইমেজ বেঙ্গলে প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বেশ মজা, জানেন বিজেপি দলে যারা পদে নেই
উনি তো সাংগঠনিক পদে নেই, বড় জায়গাতেও নেই, সভাপতি ছিলেন। রাহুল সিনহাও তো দীর্ঘদিন সভাপতি ছিলেন। রাহুল কোথায় হারিয়ে গেছে, সায়ন্তন রাজুরা কোথায় হারিয়ে গেছে, তারা কোথায় গেল, কার পাশে বসলো, এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় বলে মনে হয়নি। তো দিলীপ ঘোষের কি একটা ব্যাপার আছে বুঝলেন, মানে অন্য সময় অসময় বিবাহ, বেশি বয়সে করতেই পারেন, অনেক লোকই করেন, কিন্তু মনে হচ্ছে 4-5 দিন পরে বাংলা স্তব্ধ হয়ে গিয়েছিল। বাংলার মিডিয়া, বাংলার জনগণ যেন আর কোনো সমস্যা ছিল না, 11 কোটির যেন আর কোনো সমস্যা নেই। দিলীপ ঘোষ কোথায় বসলেন, কি খেলেন, কিভাবে কথা বললেন, মহিলাটিকে, তার সাথে কিরকম সম্পর্ক, কে প্রথম আই লাভ ইউ বলেছিল, কোথায় দেখা হয়েছিল, কি না কি হলো, দিলীপ ঘোষ বলিয়ে পড়াটা সম্ভব হলো। এই একই কাজ যদি রাহুল সিনহা করতো নিশ্চয় হতো না। মজা দেয় জায়গাটা। 1-2 যদি হঠাৎ করে সায়ন্তন বা রাহুল সিনহারা, আমি উদাহরণ দিচ্ছি আর কি, এই জগন্নাথ ধাম, এটা একটু বিতর্কে আর কি, জয় জগন্নাথ নাথ, যদি গিয়ে বসে যেতেন মাননীয়ার পাশে, একটু একটু আলোচনা হতো, এইটা হতো না। এইটা কিন্তু দিল্লি ফলো করছে, যে দিলীপ ঘোষ যা করে কি হারে গোটা রাজ্য রোমাঞ্চিত হয়, রাজ্যের 11 কোটি মানুষকে উজ্জীবিত করে দেয়, মিডিয়ার কোনো কাজ থাকে না, মিডিয়া পাকিস্তান থেকে সটান চলে গেল একদম দিলীপ ঘোষের কাছে। খেয়াল করেছেন, এইটা দিল্লি ফলো করছে, যে জনগণের কাছে, মিডিয়ার কাছে চর্চিত ব্যক্তিকে তাকে ক্ষমতা রাখতে হবে। খুব কথা ক্লিয়ার, খুব ইন্টারেস্টিং। আর দিলীপ ঘোষ ইন্টারেস্টিং, দিল্লি বর্তমান যে সরকার পশ্চিমবঙ্গে, তার সাথে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখেছে আজ পর্যন্ত, দিলীপ ঘোষ ঠিক তাই রেখেছে। তুমি কার সাথে গাল দিয়ে ঝগড়াঝড়ি করবে সকাল বিকেল সন্ধে, কখন আগে রেড়া হয়ে যাবে, তোমার ব্যাপার। দিলীপ ঘোষ তো এই লাইন নেই। এবার প্রশ্ন যে অন্য জায়গায়, তাহলে একটা বিষয় ক্লিয়ার হলো, এটা দিলীপ ঘোষ বলেই সম্ভব এই আলোচনা। নজর কথা, আর কোনো রাজ্যে সমস্যা নেই, আর বোমা ফেললেও সমস্যা নেই। চিন্ময় প্রভু ছাড়া পেয়ে গেছে, ওই চর্চাই নেই আর। বাংলাদেশ চিন্ময় প্রভু, বাংলাদেশ চিন্ময় প্রভু, সব শেষ। আর মাস্টার স্ট্রোক মমতা ব্যানার্জি, এই জন্যই তিনি মুখ্যমন্ত্রী। মিলটা বুঝতে হবে, মমতার আছে দুধের ঘাই, আর দিলীপ ঘোষের আছে দুধে সোনা। দুটো থিওরি দুজন পয়দা করেছে, একটা মমতা পয়দা করেছে, একটা দিলীপ ঘোষ পয়দা করেছে, দুটোকে এক কাছে করে দেওয়া হলো, একই কাহার হয়ে গেল। এটা করলো কে? জয় জগন্নাথ। বিজেপি হয়তো ভেবেছিল এই এই দীঘার জগন্নাথ ধামে দিনে, উদ্বোধনের দিনে একটা টুইস্ট করবে কে? দিলীপ ঘোষ। তিনি যাবেন, তিনি যাবেন, তিনি তো হিন্দুদের রক্ষক। জয় জগন্নাথকে তিনি স্মরণ করতে যাবেন কোথায়? সস্ত্রীক পুরীতে, পুরীর জগন্নাথ ধামে। ওটা না গিয়ে উনি দীঘায় চলে এসেছেন। ব্যাপারটা একটু উনি জানেন, পুরীর জগন্নাথ ধামে যেতেন, ছোট্ট নিউজ হতো, হতো না তা না, তাও নিউজ হতো, জগন্নাথ জগন্নাথ মিলে গেছে। যে জগন্নাথ ধামে মানে যাওয়াটা অহিন্দুদের জন্য নিষিদ্ধ, তিনি সেখানে যাবেন, পিউরিফাই করা আছে, পবিত্র একদম দীঘা। আমি একটু ক্লিয়ার করতে পারছি না, মাননীয়ার থেকে একটু জানতে বড্ড ইচ্ছা করে। আচ্ছা, দীঘায় যে জগন্নাথ ধাম কালচারাল হাব, এর আগে আমাদের হলদিয়ার পাশে হাব করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, হাব, সেগুলো একটা কালচারাল হাব, ওটা ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল, কালচারাল হাব। ওইদিকে শালবনিতে একটা হাব হচ্ছে, তাদের সৌরভ গাঙ্গুলি আছে, ওটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হাব, এটা কালচারাল হাব, কালচারাল সেন্টার। কালচার সেন্টার করতে তো 250 কোটি টাকা খরচা হয়েছে। আমি 1 বছর ধরে টাকা বলে যাচ্ছি, 250 কোটি টাকাটা কার টাকা? সাথী টাকা, কাজী মাসুমের টাকা, জনগণ ট্যাক্সের টাকা। তাহলে আমার টাকা চলে গেল হাবের ভেতরে, কাজী মাসুমের টাকা, তোয়া সিদ্দিকির টাকা, সিদ্দিকুল্লার টাকা, হুমায়ুন কবিরের টাকা, কাসিম সিদ্দিকির টাকা, নওশাদ সিদ্দিকির টাকা। কথা বলছি, কথা বলছি, সন্তানও থাকতে পারে, তারও টাকা, তারা যেতে পারবে না। ওনার কাছে পরিষ্কার বলে দিয়েছে এটা নিপাট মন্দির আর মূর্তি। দেখুন ইন্টারভিউ, মন্দির ছিল আর মূর্তি ছিল, গ্রে এরিয়া বাংলা আর বাঙালি, ওটা নিয়ে খেলা হলো, খেলা হবে, খেলা হবে, খেলা হয়েছে।
দিলীপ ঘোষ আছে একই রক্ত। দিলীপ ঘোষ বলে যে আমি আজন্ম হিন্দু, আমি আসল হিন্দু। হিন্দু তো যেতেই পারে, কাজী মাসওয়াল তো যেতে পারে না, দিলীপ ঘোষ যেতে পারে। ঠিক আছে, মমতা ব্যানার্জি তার মতো অঙ্ক কষবে, তিনি খুব ভালো কষতে পারেন। কদিন আগেই তো চর্চায় শুনছিলাম বিজেপির কোনো মাথা নাকি বিজেপির ইন্টারনাল মিটিংয়ের খবর সবচেয়ে আগে দিদির কাছে পাঠায়, তৃণমূলের কাছে পাঠায়। খবর ছিল বিজেপির বিপুল অংশের লোক সেটা মানে। দিল্লি মেনে নিল কেন? দিল্লি চুপ কেন? আগে পয়েন্ট আসুন, সেটা নিয়ে বিক্ষোভ হয়নি কেন? বিজেপিতে গেলে, তৃণমূলে গেলে বিরাট ঘটনা, কমন তো এটা। দিলীপ ঘোষ তৃণমূলে যায়নি, এটি বিস্ময়কর। কেন যাবে না দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ 35-40 বছর ধরে আরএসএস করেছে, বিজেপি করেছে। তারও তো একটু স্বাদ হয়, দিদিকে একটু দেখে আসি, দিদির জীবনযাপনটার সাথে একাত্ম হই, একটু কুণাল ঘোষের মধ্যে হয়ে যায়, ইচ্ছে হয় না? কারণ কুণাল ঘোষ দিলীপ ঘোষকে খুব ভালোবাসে, ঘষে 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 অনেকদিন ধরে হয়েছে। তো এদিকে শত্রুঘোষ আছে, এদিকে একটা সিপিএম থেকে গেছে, তৃণমূল ছিল, নাম হচ্ছে রুদ্রী ঘোষ, ঘষে ঘষে ঘষাঘষি। তো ঘষাঘষি করার জন্য তো একটু যেতেই পারে না, না বাংলার তো কালচার এটা। আর যারা প্রতিবাদ করছে খুব ঠান্ডা মাথায়, তারা কেউ 2-3 বার করে পার্টি পরিবর্তন করেছে। অর্জুন সিং ভালো আছেন তো? খবর হলো, গেল এলো, এলো গেল, গেল এলো, বললো তো। আবার সেই হুমায়ুন কবির এখন আদর্শ ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে সে 6বার পার্টি পরিবর্তন করেছে। নির্দল থেকে কংগ্রেস, কংগ্রেস থেকে নির্দল, আবার নির্দল থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে আবার তৃণমূল। বাংলার কালচার। তো দিলীপ ঘোষের মধ্যে এই ছোঁয়াচে রোগটা একটু আসবে না? কারণ দিলীপ ঘোষের মধ্যে এলে তো রাগ কেন? দিলীপ ঘোষের মধ্যে এলে এটা রাগ কেন? ধরুন দিলীপ ঘোষ বিজেপি থেকে চলে যাবে, তো অসুবিধা কি আছে? বিজেপি কি এতই ঠুনকো? না, দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতা যেটা বলছে, এটা মানে কি? মানে দিলীপ ঘোষ চলে গেল কি গেল না, এটা নিয়ে বদার করছে বিজেপি, মানে হচ্ছে বিজেপির কোথাও দিলীপ ঘোষের প্রচন্ড গ্রহণযোগ্যতা আছে, যেভাবে হোক আছে। এটা বাস্তব সত্য কথা। তৃণমূল থেকে যারা যারা এসছে, শুভেন্দুবাবুর পতাকার তলায় তারা আছে। শুভেন্দুবাবু বিজেপির একটা শক্তি, এসেছে বলে, শক্তি, কিন্তু শক্তি। কেউ কেউ বলে, নিন্দুকরা বলতে পারে, আমি জানি না। এই জগন্নাথ ধাম, ধাম হতে গেলে আবার ব্যাপার আছে, দীর্ঘদিন ঐতিহ্য থাকতে হবে, তোমার নামও করতে হবে সাথী ধাম, সাথী ধাম। আবার যদি কোনো মহাপুরুষের নামে করতে হয়, সে দীর্ঘদিন ধরে ওই জায়গার সাথে যুক্ত, ওখানে চলাফেরা করেছে, ওই জায়গায় স্মৃতি বিজড়িত, তবে ধাম হয়, পবিত্র ধাম বলে। দীঘাতে কে এসেছিল গো? জগন্নাথ দেব এসেছিলেন দেখি। হায় রে, আমি ওই জায়গাটা ঘুরে আসছি, কাম অনেক কাম। তো দিদি কিরম হাসছিলেন না, খুব খুশি। আরে সাবাস, অরূপ বিশ্বাস, কি আশ্বাস, সব এসেছিলেন। আমি খালি বলছি একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা এটা, যে দিলীপ ঘোষ সেই মানুষটি বিজেপিতে আসার পর তাকে দেখে, নরেন্দ্র মোদীকে দেখে বেশ কিছু লোক প্রাণ দিয়েছিল। আমার দুঃখটা এই জায়গায়। আমি একটা জায়গায় দিলীপ ঘোষের তীব্র সমালোচনা করব। দিলীপ বাবু সব মানছে আমি। ওই দিনটা কোন দিন? যেই দিনে 15 জন পুড়ে নিঃশ্বাস প্রশ্বাস নিতে না পেরে বড় বাজারে মারা গেছে। আপনার আগে ওই জায়গাটা যাওয়া দরকার ছিল, খুব ভালো দেখাতেন। ওখানে দিলীপ ঘোষ তার স্ত্রীকে নিয়ে দেখতে যেতে পারতেন, ওখানে কাঁদতে পারতেন। এটাকে পলিটিক্স বলে। দিলীপ ঘোষ যা যা করছে সব সঠিক কখনই নয়, কিন্তু দিলীপ ঘোষ গেছে সেটা নিয়ে এত চর্চা, এটা মোটেই গ্রহণীয় নয়। যেটা এমন কাজ করে ফেললো, দিলীপ ঘোষের বিরাট বড় খুঁড়ি একটা আসামি, এরকম নয়। আমি দিল্লিকে কয়েকটা কথা পরিষ্কার করে বলতে চাই। এতে ক্ষতি হচ্ছে কার? যারা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, 2024 জিতে ক্ষমতায় আসতে চাই, যারা বলছে, সবচেয়ে ক্ষতি তাদের। এই কোটি কোটি লক্ষ লক্ষ বিজেপি সমর্থকদের, তাদের কর্মীদের, তাদের মনোবল ভেঙে যাচ্ছে, তারা নেতা খুঁজে পাচ্ছে না। কেউ কেউ দিলীপ ঘোষকে নেতা ভাবছিল, দিলীপ ঘোষকে নিয়ে যা হচ্ছে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আবার দিলীপ ঘোষের বিরুদ্ধে যে লবিটা, তারা এমন ভাবে দিলীপ ঘোষকে বলছে, মানে এতদিনকার সম্পর্কে যেন কোনো মূল্য নেই। খেয়াল করে দেখেছেন? এটা খুব মৌলিক অনাস্থা।
দিন রাত মিটিং করছে, সিটিং করছে, বন্ধুত্ব বছর পর বছর, মাসের পর মাস একসাথে। হঠাৎ করে উনি জগন্নাথ মন্দিরে গেলেন, সব সম্পর্কে চলে গেলেন সেকেন্ডের মধ্যে। কি অবস্থা না! এই যে রাজনৈতিক দেউলিয়াপনা, এই যে মৌলিক একটা সমস্যা, এটা খুব ইন্টারেস্টিং। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে দিল্লির ভূমিকা। বিজেপিতে উনি কি বলেছেন যে আমি তো চোর চিটিং বা ছেচর নই, চোর থেকে লম্পট লোচ্ছা নই। উনি বারবার করে যখন ওনাকে আক্রমণ করা হচ্ছে দিলীপ ঘোষকে, তখন দিলীপ ঘোষ বলেছেন, প্রতি আক্রমণ করেছেন, উনি ধরে ধরে বলেছেন আমি তো সেই লোক নই, আমি বাঘের বাচ্চা আছি। স্টেট কার্ড বলি, ভনিতা করি না, ভণ্ডামি করে না। বেসিক্যালি দিলীপ ঘোষ ভণ্ডামিটা একটু কম করে, এটা বাস্তব। ওনার যেটা মনের কথা ওটা বলে দেন। আপনি যতই খারাপ বলুন কেন, ওটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা, বলে অন্তত দেন, ভণ্ডামি করেন না। কিন্তু উনি যেটা বললেন, বিভৎস কথাবার্তা বললেন। বলছেন দিনে বিছানা আলাদা আর রাতে বিছানা আলাদা, 4টে স্ত্রী আর 14টা গার্লফ্রেন্ড। এইটা আমি এক এক করে বলে দিতে পারবো। কদিন আগে একজন নেতা সম্পর্কে প্রশ্ন উঠেছিল, 2 বছর 50 কোটি পকেটে। ঠিক আছে, কেউ বলবেন দিলীপ ঘোষ করাপ্টেড, আমি তাই মানি। তাহলে কি যারা করাপ্টেড বিজেপিতে, তাদের মধ্যে একটা আপোষ আছে? তুইও কর, আমিও করি। আমরা যারা সকাল বিকেল গলা ফাটাই, গলায় রক্ত তুলি, আমরা যারা সারদার বিরুদ্ধে, নারদার বিরুদ্ধে, রোজগারের বিরুদ্ধে, যারা আবাস যোজনা চুরির বিরুদ্ধে, যারা শিক্ষা চুরির বিরুদ্ধে, যারা বালি, গরু, রেশন দুর্নীতি থেকে আরম্ভ করে হাজার দুর্নীতির বিরুদ্ধে, কাটমানি, রাজ অঞ্চল দখল, সব আমাদের বড্ড কষ্ট। প্রধান বিরোধী দলে যারা আসবে আগামীতে, তাদের থেকে কি সূর্য পাচ্ছি, ওরা খারাপ, এরা কি ভালো? ক্ষমতায় না গিয়ে এরা এত কালো। দিল্লি কি দেখবে না? বিক্ষোভ তো শুধু এই দিলীপ ঘোষের বিরুদ্ধে হয়নি, বিক্ষোভ এই রাজ্য অফিসে বারে বারে বিজেপির কর্মীরা করেছে কাদের বিরুদ্ধে? চেন না তাদেরকে? মোদিজি, অমিতজি, নাড্ডাজি, সুনীল বনসালজি, আপনারা বিজেপির লোক তো না? বঙ্গ বিজেপির নেতারা তো বিজেপির লোক, আমার সন্দেহ আছে। এরা বিজেপিকে ধ্বংস করছে বাংলায়। কেন বিচার হয়নি এদের? দিলীপ ঘোষ যে কথা বলেছে কামিনী কাঞ্চনের প্রসঙ্গ, ঠিক একই কথা দিলীপ ঘোষের যে তীব্র সমালোচনা করছে সেই তথাগত রায় বলছে। বিজেপি তো কামিনী আছে, কাঞ্চন আছে। আজকে দিলীপ ঘোষ যদি তৃণমূলে যায়, বিজেপির যারা লাফাচ্ছে তারা কারা? তাদের মধ্যে কেউ কেউ কিছুদিন আগে ছিল কংগ্রেসে, জাত পাল্টি খেয়েছে। তারা বলেছিল আমি দুনিয়া উল্টে গেল, কংগ্রেস ছাড়বো না, পাল্টি খেয়ে চলে এসছে। 2 পয়েন্টস ফাদার মাদার, কোটি টাকা কামাতে এসছে, এটা কি মিথ্যা? বিজেপিতে বেশ কিছু মানুষ আছে যারা কোটি টাকা কামাতেই এসছে। গোটা পশ্চিমবঙ্গের যত কর্মী, যত সমর্থক, সবাই জানে না। ফলে বিজেপি দলের যে সমর্থন, যে মাটি, বিজেপির নেতারাই নড়বড় করছে। কি বললাম? বিজেপির নেতারা যে রক্ষক, সেই ভক্ষক, ছবির মতো ক্লিয়ার। আমি বানসালজিদের বলি, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সুনীল বানসালজিকে, পার্লামেন্ট ওনার সাথে মিট করবে একবার। এটা কিন্তু রাজনীতি করার জন্য নয়, এটা হচ্ছে প্রধান বিরোধী দল। তারা যদি ধসে যায়, বাংলার মানুষ যাবে কোথায়? স্থান কোথায়? হয় শাসক, নাহলে বিরোধী, দুটোই ধরুন ধসে গেল, কি করবে বাংলার মানুষ? প্রতিবাদ কেউ তো করবে, কি করবে? রাজনীতির বাইরে তো কিছু নেই। সুশীল সমাজ বাংলায় মরে গেছে। বাংলায় সবচেয়ে মাইনরিটি কারা? সুশীল সমাজে শুভবুদ্ধি সম্পন্ন, সৎ, মহৎ, প্রতিবাদী মানুষটা বাংলায় মাইনরিটি, এরা হচ্ছে সংখ্যালঘু, বাকিরা সবাই সংখ্যাগুরু। দিল্লি কি চাইছে? আমার দলের একজন নেতা হবে, 4টে বউ আর 14টা গার্লফ্রেন্ড। এই 4টে বউ তো ইসলাম ধর্মে রাখা যায়। দিদির যারা খুব দুধেল গাই বলে পরিচিত, 4টে তো রাখা যায়। আবার হিন্দুদের মধ্যে 4টে তো অবৈধ হয়ে গেল, ইসলামের বৈধতা আছে। আর 14টা গার্লফ্রেন্ড মেনে নিলাম, 4টে বউটা একটু বহুত নাই হিসাবে। এটা কিন্তু দিলীপ ঘোষ বলেছে। দিলীপ বাবু একটু যদি 4টে বউয়ের গল্পটা বলে, তাহলে কিছু তো আছে।
আমি গল্পটা করলাম। দিদির সাথে মিলটা কিন্তু মাথায় রাখতে হবে। দুধের গাইদের তথ্য আর দুধের সোনা তথ্য। দুধের সোনা যখন তথ্য বলেছিল দিলীপ ঘোষ এই বক্তব্যের বিরুদ্ধে, বিজেপিকে কথা বলতে শুনি। সবচেয়ে দুঃখের এটা, কেউ কেউ বলছে আমার দল এটাকে সম্মতি দেয় না। কোনটা? জগন্নাথ মন্দিরে যাওয়াটাকে। দল যদি সম্মতি না দিয়ে থাকে, আর উনি যদি মনে করেন যে গেছি, তাহলে শৃঙ্খলা ভঙ্গ যদি হয়ে থাকে, তার যদি হই করার দরকার নেই। দিল্লির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ডাকবে, সে তার ব্যাখ্যা দেবে ছবির মতো। উনি বলছেন আমার রাজনীতি আর দরকার নেই, কিন্তু দলে থাকবো, রাজনীতি থাকবো না। ইন্টারেস্টিং। আচ্ছা, উনি বিজেপি থেকে তৃণমূলে গেলেন কি গেলেন না, বিজেপি যদি মনে করে তাতে বদার করি না, এত হই করার কি আছে? চুপ থাকা উচিত, চলে যাবে। আমি পরিষ্কার করে বলছি, আমি খুব উদ্বিগ্ন এটা দেখে, দিল্লির ভূমিকা দেখে। আমি দিল্লিকে বলতে চাই, 2 কোটিরও বেশি আপনাদের সমর্থক পশ্চিমবঙ্গে, তারা কি শুনছে? তারা দেখতে দিলীপ ঘোষের মতো একটা লোক অনায়াসে চলে যাচ্ছে জগন্নাথ মন্দিরে। আবার উনি দাবি করছেন ওনাকে নাকি শুভেন্দু অধিকারী কাঁথির অনুষ্ঠানে ডাকেনি। ইন্টারেস্টিং। উনি গেলেন, আচ্ছা গেলেন, গিয়ে ওনাকে খোঁচাতে উনি যে কথাগুলো বলে ফেললেন, সেইটাকে চ্যালেঞ্জ করুক যারা দিলীপ ঘোষের বিরুদ্ধে অনেকগুলো কথা বলছে। দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ করে বলুক, আপনারা পরিষ্কার করে বলুন কার 4টে বউ আর 14টা গার্লফ্রেন্ড, কে চোর চিটিংবাজি করার জন্য, চুরি ডাকাতি করার জন্য, লুটে নেবার জন্য বিজেপিতে এসছে। বিজেপিতে দল কোথাও তারা আসেনি, শুধু লুটতে এসেছে। কে কে তার তালিকা দিন, কোথায় কোথায় গোপন তথ্য আছে জানান। এতদিন চুপ করেছিলেন বা কেন? চুপচাপ ফুলে ছাপ, চুপচাপ একটা দল খোকলা হয়ে যাচ্ছে, ক্ষয়গ্রস্ত হয়ে যাচ্ছে। আবার জয় শ্রীরাম বলছে, আপনি তো বলছেন আপনার দলে সবাই জয় শ্রীরাম বলে। তো জয় শ্রীরাম বলা লোকেরা 4টে বউ আর 14টা গার্লফ্রেন্ড আর 2 বছরে 50 কোটি টাকা লুট, 2 কোটি টাকা লুট। মাননীয় তো 250 কোটি টাকা পর্যন্ত মন্দির করেছে, একটা কিছু করেছে, কালচারাল হাব বলুন না যেমন ওটা করেছে, দেখতে সুন্দর বেশ, কাজে লেগেছে দেখা গেল। এখানে 200 কোটি টাকা বা 50 কোটি টাকা বা 100 কোটি টাকা এমনি লুটে নিয়েছে। কি হায়রে, দিলীপ ঘোষ যে অভিযোগটা করেছে, দেখুন তাকে তথাগত রায় যে অভিযোগ করেছে কামিনী কাঞ্চনের কাছে কি তথ্য দেখুন। দিলীপ ঘোষ কোথায় কোথায় সংগঠনের বিরুদ্ধে কাজ করে দেখুন, সকাজ করুন। একেবারে ডিসিপ্লিন। আমি যদি কাজী বাসুদেব ক্ষমতা থাকতাম, এক করে সব ধরতাম, একেবারে কাপড় চোপড় লুজ করে দিতাম একদম। বাকিটা বললাম না, অশ্লীল হয়ে যাবে কথা। এরা কাজী বাসুদেব বলছে, বাংলার অগণিত কর্মী সমর্থকদের মনের কথা বলছে। এটা বাংলার অগণিত কর্মী সমর্থকদের মনের কথা বুকে রাখছে। বারবার করে শাসক দলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, রক্ত ঝরেছে গলায়। সিপিএম কে তো বলেছে রক্তাল্পতা হয়েছে, মরে গেছে। কংগ্রেস মরে গেছে, তাহলে জ্যান্ত কে আছে? জ্যান্ত বিজেপি আছে। বিজেপিকে মেরে দেওয়ার চক্রান্ত হচ্ছে নাকি? বিজেপিকে চাইছে নেতৃত্ব, বিজেপিকে মেরে দাও। আমি নাড্ডাজির কাছে, অমিতজির কাছে, মোদিজির কাছে পরিষ্কার করে বলতে চাই, আপনার পশ্চিমবঙ্গে দল করার ইচ্ছা থাকা না থাক, পশ্চিমবঙ্গে আপনার দলের লোককে, নেতৃত্বকে দুর্নীতি করতে দেবেন না, পাপ করতে দেবেন না, বাংলায় পচন ধরাবেন না। একটা পচন রোধ করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে কি টোটাল দলটাই পচা গন্ধ, মানে রাজনীতি মানে নাকটে পাওয়া। কি বলতে চাইছেন? আর রইলো হাতে ধর্ম রাজনীতি, বলছে আমি হিন্দু, এবারে মুসলমান, এখানে বলে জগন্নাথ মন্দির, বলছে বাবরি মসজিদ করবো। চলছে বেশ, হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, আর কিচ্ছু নেই, জাস্ট ভাওতাগিরি। জয় জগন্নাথ, জগন্নাথ দেব আমাদের ক্ষমা করো। আর কত কি দেখবো আমরা? আপনার প্রতি ভক্তি হচ্ছে ঠিক, কে ভক্তি করছে? পলিটিক্স করছে তো। আপনি দেখতে পাচ্ছেন না সব, আপনি তো সবই বোঝেন, জানেন। ক্ষমা করো আমাদের, আমরা ভণ্ড হয়ে গেছি, প্রতারক হয়ে গেছি। কাজী মাসুম আক্তার ধর্ম বুঝি না, জানি না, মানবতা জানি, ন্যায় জানি, সততা জানি, স্বচ্ছতা জানি, মানুষের কান্নার কলরবের আওয়াজ শুনতে পাই, দীর্ঘশ্বাস শুনতে পাই।
তাই দিলীপ ঘোষকে দিলীপ ঘোষের মতো কাজ করতে দিন। আর বিক্ষোভ করলে তো হয়ে যায় নাকি? তাদের বিরুদ্ধে তো বিক্ষোভ হয়েছে। আমি তাদের নামগুলো বলতে চাইছি না, দিলীপ ঘোষ বলুক, আমি বলবো কেন, জানি নাম। ওদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে বার 2 বছর ধরে হচ্ছে টানা বিক্ষোভ। ক্ষমতা আছে দেখো, সরেনি তো। দিলীপ ঘোষও চলবে না, দিলীপ ঘোষও সরবে না। কারণ দিল্লি যেটা চায় দিদির সাথে বন্ধুত্ব, দিলীপ ঘোষ সেটাই করছে, বন্ধুত্ব। দিলীপ ঘোষকে বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে হবে না, এই সক্ষতাই যথেষ্ট। দিল্লির কেউ কেউ হয়তো বলে দিয়েছিল, উনি হয়তো গোপনে কথা বলেছেন কারোর সাথে, যাবো তা চান না, কোনো ব্যাপার চান। একই দিনে 3টে চিত্র দেখলাম। একদিকে জগন্নাথ দেব, দীঘার জগন্নাথ কালচারাল হাব উদ্বোধন, কাজী মাসুম আক্তারের স্থান পাইনি। একটু আমাদের কথা ভাববেন, শুধু অনুরোধ দিলীপ বাবুকে বলবো, মাননীয়াকে বলতে, এটা যদি অহিন্দুদের জায়গায় না হয়ে থাকে কিছু বলার নেই, কিন্তু কালচারাল হাবটাকে তুলে দিতে বলুন, ওটাকে পুরো জগন্নাথ মন্দির বলতে বলুন। ঠিক আছে, 250 কোটি টাকা নিয়ে আমরা নাহলে হয়ে করবো না, গ্যাস কাজেই করবো না, ঠিক আছে, ওটাকে জগন্নাথ মন্দির বলে জগন্নাথ দেবকে সম্মান দিতে বলুন। আর যদি হাব বলেন, আমি দিলীপ ঘোষকে আমাকে খুব চেনে, আমি ওকে অনুরোধ করছি, কাজী মাসুম আক্তার গর্ভগৃহে যাবেন। উনি বলছেন প্রসাদ দেব, ওই মানে এ দেবো কি দেবো বলেছেন, আর ছবি দেবে, জগন্নাথ মন্দিরের ছবি, অর্থাৎ ওই কালচার লাভের ছবি। সিদ্দিকুল্লাহ সাহেব কি ছবিটা ঘরে লাগাবেন তো? এই মক্কা মদিনার পাশে দিদির দেওয়া কালচার হাবের ছবিটা লাগাবেন? তো সিদ্দিক সাহেব, সিদ্দিকুল্লাহ সাহেব, আমি না লুকিয়ে লুকিয়ে নাহলে প্রসাদটা খেয়ে নিলেন, পাঠাবেন আমাকে লুকিয়ে চুকিয়ে দিয়ে দেবেন, অসুবিধা। কিন্তু সিদ্দিকুল্লাহ সাহেবকে আমি একটা অনুরোধ করছি, দিদিকে বলছে সিদ্দিকুল্লাহ সাহেবের মক্কা মন্দিরের মধ্যে একটুখানি কালচার, ওটা তো কালচার লাভ, রবীন্দ্র সদন কালচার লাভ, কালচার লাভ তো ওটা কালচার, না মিথ্যে কথা বলতে হবে, তাহলে বলতে হবে কালচার লাভ নয়, মিথ্যে কথা পারবেন না, কিচ্ছু নেই। তাহলে বিজেপিকে বলি, দিলীপ ঘোষ যেটা করেছে সেই রিপোর্টটা আপনারা দিন দিল্লিতে, সেটা ন্যায় কি অন্যায় দিল্লি বুঝুক, আপনারা চুপ করে থাকুন। আর দিলীপ ঘোষ যে অভিযোগগুলো করেছে, দিলীপ ঘোষকে শোকজ করে দিল্লি জিজ্ঞাসা করুন, আপনার কাছে কি তথ্য পরিসংখ্যান আছে? আপনি এতদিনকে সভাপতি ছিলেন, আপনার সময়ে অনেক লোকসভাতে অনেক জয়লাভ হয়েছিল, যদি বিধানসভাতে ধোসা গিয়েছিল, লোকসভায় জয়লাভ হয়েছিল, আরো ধসে যাবে কিনা এই প্রশ্ন উঠছে। আপনি এক এক করে খবর দিন, পার্টির কাজ করার জন্য ক টাকা বেতন নরেন্দ্র মোদী ধার্য করে ক্লিয়ার করুন, আর তার লাইফ স্টাইল দেবো, তার জায়গা জমি দেখুন। আমি এক একটা জায়গাকে ক্রোক বিক্রি করে দিই, পার্টি বিক্রি করে দিই, বিক্রি করে দিই, ওই পাঠায় ওই পয়সায় যারা বিক্রিত হয়েছে বিজেপি করতে গিয়ে মারা গেছে, তাদের জন্য আইনি লড়াই করতে বলুন, আর তাদের পরিবার লোককে রিহ্যাবিলিটেশন করতে বলুন, পুনর্বাসন। কোন টাকাটা? যে টাকা বিজেপির নেতারা চুরি করেছে। ঠিক যে কথাটা আমি অন্য জায়গায় বলি, যে যারা শিক্ষায় দুর্নীতি করেছে, যাদের জন্য আজকে 26,000 লোকের চাকরি গেল, যাদের জন্য আগামীতে 32,000 লোকের চাকরি যাবে, তাদের সম্পত্তি ক্রোক করে ওটাকে নিয়ম করে ওই টাকায় ক্ষতিপূরণ দাও আর ওদেরকে জেলে ঢোকানো, এটা বলেছিলাম না আমি? একই কথা বিজেপির জন্য বলছি। দিলীপ ঘোষের বক্তব্য কামিনী কাঞ্চন, আর তথাগত রায় যদিও দিলীপ বাবুর বিরুদ্ধে বলছে, তিনিও কামিনী কাঞ্চনের কথা বলেছেন। আর শুভেন্দু বাবুকে বলি, আপনি প্রচন্ড পরিশ্রম করছেন, ঠিক কথা, ধন্যবাদ। একটু দুর্নীতিটা আপনাকেও দেখতে হবে, আপনি দিচ্ছেন বলছি না, আপনাকে দুর্নীতিটা দেখতে হবে, তবে তো বিজেপি বাঁচবে। আপনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, চলো আমরা দুর্নীতি করে যাই, হিন্দু হিন্দু ভাই ভাই, বিজেপি করে আমরা বিজেপি করে টাকা কামাই, স্লোগানটা ভালো জমছে, হিন্দু হিন্দু ভাই ভাই বিজেপি করে টাকা কামাই, ভণ্ডামি তো সীমা আছে একটা নাকি? এটা আমি বলিনি ভাই, এটা দিলীপ ঘোষ বলছে, এটা আমি বলিনি ভাই, এটা তথাগত রায় বলছে, এটা আমি বলিনি ভাই। পশ্চিমবঙ্গের 2 কোটি কর্মী সমর্থক বলছে, আমি বলছি না। যে বুথে বুথে চুরি হয়েছে, বুথ নেই, বেশি বুথ দেখানো হয়েছে, বুথের যে হেড, তাকে যে টাকা দেওয়ার কথা, অন্যজনকে হেড করে দিয়ে টাকা লিখিয়ে নেওয়া হয়েছে। যারা আসল কর্মী তাদের সরিয়ে দেওয়া হয়েছে, যারা নকল কর্মী তৃণমূলের লোক তাদেরকে অর্ধেক টাকা দিয়ে ফুল টাকার সিগনেচার নিয়ে নেওয়া হয়েছে। সব থেকে বলছে কোথাও পাচ্ছে, এটা কি এতটা মিথ্যা? আমি ধরলাম কিছুটা হয়তো জল আছে, কিছুটাও তো আসল আছে, সবটাই জল। আমি দিল থেকে বলছি, যদি রাজনীতিটা করতে চান, মানুষের জন্য কাটতে চান, এইটা করুন অন্তত, তাহলে বাংলা বাঁচবে, আপনার দলও বাঁচবে। আর দিলীপ ঘোষ তো বিখ্যাত হয়ে আছে, দিলীপ ঘোষ আবার কি বোমা ফাটাবে?
দিলীপ ঘোষ সত্যি আমার খুব ইচ্ছা হয়, জানেন তো দিলীপ ঘোষ ও যা ওটা ওটা মুখ বাকিয়ে দিল, ওটা নিউজ হয়ে যাবে না? ধরুন দিলীপ ঘোষ ওটা ই করে দিল, ওটা দিয়ে কালকে টকশপে দিলীপ ঘোষ ওটা ই করলো কেন? আচ্ছা এত জনপ্রিয়তা আমি দেখিনি, একটা পদ নেই, কিচ্ছু নেই। আমি বিরোধীদের বলছি যারা দিলীপ ঘোষকে গালাগাল দিচ্ছে, আচ্ছা আপনারা একটু ই করে দেখুন তো, পালককে পাত্তা দেয় কিনা দেখুন তো। শুধু একটা বিকল্প আছে এখনো, শুভেন্দু অধিকারী, তার গুরুত্ব আছে। হ্যাঁ, তৃণমূলের শুভেন্দু অধিকারী আদৃত, সবচেয়ে বেশি গুরুত্ব পাবে পশ্চিমবঙ্গের মধ্যে তৃণমূল পার্টিতে যদি চলে যান, ফিরে যান, তার নাম শুভেন্দু অধিকারী। দ্বিতীয় ব্যক্তির নাম অবশ্যই দিলীপ ঘোষ। দ্বিতীয় ব্যক্তিটা গেছে, মানে দলে গেছে বলছি না, বন্ধুত্বে গেছে, সৌজন্যে গেছে। প্রথম ব্যক্তিটা যায়নি, তাকে ইনভাইট করেছিল, সে বলেছিল আমি যাবো না, অনেক কারণ দেখিয়েছে, আমি কারণে যাচ্ছি না, ইনভাইট তো করেছিল, দিলীপ ঘোষ গেছেন। আমি দিলীপ বাবুকে বলছি, আপনার সম্পর্কে অভিযোগ করা আপনি নাকি অশিক্ষিত, লেখাপড়া জানেন না, অল্প বুদ্ধি, গোয়া, সত্য মিথ্যা আপনি ঠিক করুন। আপনার ওই দিনে না বিতর্কিত হওয়ার জন্য ওখানে যাওয়াটা ঠিক ছিল, আপনি যদি ওটা চেয়ে থাকেন আলাদা কথা। আপনার যাওয়া দরকার ছিল এই 15 জন মৃতদের পাশে, 15টা পরিবারের পাশে, সস্ত্রীক ওখানে চেয়ার গেড়ে বসে দেখা দরকার। দিস ইজ পলিটিক্স। আপনি বলছেন পলিটিক্সটা, আমি অনেক জানি, কাজী মাসুম আক্তারদের থেকে পলিটিক্স জেনে নিন, ওই করে মমতা ব্যানার্জি পয়দা হয়েছে। এইভাবেই মানুষের হৃদয়ে স্থান পাওয়া যায়, ওটাই রাস্তা। আজকে শুভেন্দু অধিকারীরা গেছে দল বেঁধে, গতকালকে আপনার ওখানে যাওয়া দরকার ছিল, আপনার শুভেন্দু অধিকারীর কাছে যাওয়া দরকার ছিল না, সুকান্ত মজুমদারের কাছে যাওয়া দরকার ছিল না, মমতা ব্যানার্জির কাছে যাওয়া দরকার ছিল না, বড় বাজারে যাওয়া দরকার ছিল, মানুষের কাছে, মানুষের দরবারে। জয় জগন্নাথ, জগন্নাথ দেব খুশি হতেন, মানবতা খুশি হতেন। ধন্যবাদ। কাজীদা, আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে বঙ্গ বিজেপিতে যে ভাঙনের কথা আপনার কথায় বারে বারে উঠে এসেছে, তার পাশাপাশি আপনি জনপ্রিয়তার কথাও খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আমাদের। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আগামী বছর 2026-এ বিধানসভা নির্বাচন, এবং স্বভাবতই এই বিধানসভা নির্বাচন অনেকগুলো ইস্যুর কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন উঠছে যে এইভাবে যদি বঙ্গ বিজেপির মধ্যে এই ভাঙন অব্যাহত থাকে, কারণ 3টে লাইন দেখতে পাওয়া যাচ্ছে বঙ্গ বিজেপিতে এই মুহূর্তে, 3টে লবি কাজ করছে এমনটাই শোনা যাচ্ছে, তাহলে সত্যি কোনোদিন বঙ্গ বিজেপি অর্থাৎ ক্ষমতায় কি আসতে পারে? দ্বিতীয়ত, আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের আগে একাধিকবার নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, তারা বারবার এসেছেন মানুষের কাছে প্রচার করতে, তাদের বক্তব্য তুলে ধরতে। তাহলে সেক্ষেত্রে তাদের যে গুরুত্ব বা তাদের যে চাওয়া পাওয়া, সেটা কি বঙ্গ বিজেপি একবারও ভাববে না? আমি তো ওটাই বিস্মিত হচ্ছি। বঙ্গ বিজেপির কথা বাদ দিন, আমি দিল্লির কথা ভাবছি। এটা তো ভাবেনি, এটা প্রমাণিত সত্য। তো এরা কাদা ছোঁয়াছুঁই করছে, তো কে বেশি টিআরপি পাবে ওটা চেষ্টা করছে, কার গ্রুপে বেশি বিদ্রোহী আছে ওটা চেষ্টা করছে, কে কাকে রাস্তায় বিক্ষোভ করে না পাবে ওটা চেষ্টা করছে, কে কাকে খাঁটি করবে। বাঙালি জাতি খাঁটি করবে না, খাঁটিটা ভালো জানে বিজেপি, আর কিছু না জানুক খাঁটি করাটা শিখে যাবে। ওকে খাঁটি করতে হবে, ওকে ডাউন করতে হবে, ওকে ম্যানাইন করতে হবে, ওকে ফাঁসি দিতে হবে, সারাদিন ওই চিন্তা, কাজ নেই তো, জনগণের সাথে কন্ট্যাক্ট নেই তো, বুথগুলো কি করে উন্নয়ন করবে ওটা চিন্তা নেই, বুথের লোক নেই কেন, বুথ প্রেসিডেন্ট হয়নি কেন, বুথের মেম্বার নেই কেন, তাদেরকে কিভাবে ফিনান্সিয়ালি হেল্প করতে হবে, কিভাবে তাদের আইনগত সাহায্য করতে হবে, যে মার খেয়ে মরে গেল, তাদের পরিবার ভেসে গেল, কোনো হুঁশ নেই। শুধু মোবাইল অফ করে রাখবার, কে ছোটখাটো লোকদের মোবাইল ধরবে না, বিখ্যাত লোকদের মোবাইল ধরবে। এইটা সব দূর করতে পারে কেন্দ্র, কারণ এটা তো রাজ্যের পার্টি নয়, এটা কেন্দ্রের পার্টি। সমস্ত নির্বাচন করার মালিক হচ্ছে কেন্দ্র, কে থাকবে কে যাবে সবটা তারা দেখে। দেখুন না, এত লাফাচ্ছে বাংলা, বিক্ষোভ হচ্ছে, কিচ্ছু হবে না, কেন্দ্রের কাছে বুড়ি বুড়ি। কেন্দ্র এটা দেখছে কিন্তু, যে একটা লোক বিয়ে করলে সেটা নিয়ে কত হয়ে যায়, তার কতটা টিআরপি, একটা লোক শুধু মমতার কাছে বসে গেছে তাতে টিআরপি কত, এইটা কিন্তু দেখছে। কিন্তু 4টে লোক গাল দিলে বলে তো গালি দেয়, এটা জনবেশ আছে নাকি? সত্যি বলছে, এটা দিল্লি এটাই ভাবছে। আমি পরিষ্কার করে বলি, দিলীপ ঘোষ এতদিন ধরে যেটা দিয়েছে পার্টিকে, তার মূল্যায়ন পার্টি একটু করুক। সব খারাপ, অনেক কিছু খারাপ, কিন্তু যেটা দিল তার কি মূল্য? কিচ্ছু নেই। একটা যে ওই বসে গেছে বলে সব শেষ। অর্জুন বাবু এই কদিন আগে শুধু বসে যায়নি, ঘর সংসার করছিলেন গিয়ে, আবার চলে গেলেন। তারপরে তো বিজেপি নিয়ে নিয়েছে,
তো আপনি অর্জুন সিংকে নিতে পারেন, আপনি কৌস্তব বাগচিকে নিতে পারেন, আপনি সব্যসাচীকে নিতে পারেন, আপনি রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিতে পারেন, শুভেন্দু অধিকারী তো আছেই, তিনি, আপনি মুকুল্লাকে নিতে পারেন, সবাইকে নিতে পারেন, শুধু দিলীপ ঘোষকে নয়। আরএসএস কি বলে আমি তো জানি না, উনি আরএসএস থেকে এসছেন, মনে হয় আরএসএস দিলীপ ঘোষের সাথেই আছে। ফলে আলটিমেটলি এগুলো করবেন না। দিলীপ ঘোষের অনেক ত্রুটি বিচ্যুতি আছে জানি, বিজেপি করে ত্রুটি বিচ্যুতি থাকবে না, নাম মনে একটা নেতা ত্রুটি বিচ্যুতি নেই। শুভেন্দু অধিকারী যে ভূমিকা পালন করছে অসাধারণ ভূমিকা, কিন্তু শুভেন্দু অধিকারী তো তৃণমূলেই ছিলেন। শুভেন্দু অধিকারী লোক তো বলছে ওটা যে জগন্নাথ মন্দির তার হাতে পরিকল্পনা হয়েছিল, বাস্তব রূপায়িত হয়ে যখন উদ্বোধন হলো তখন তার জায়গায় তার বড় দাদা চলে এলো দিলীপ ঘোষ। এই তো বিজেপি গেছে বলে গায়ে লাগছে, কিচ্ছু না। শুভেন্দু অধিকারী কোনো দোষ করেনি, তিনি বিজেপি তৃণমূল করতেন, তৃণমূল থেকে তিনি বিজেপিতে এসছেন, বিজেপি বন্ধ কাজ করছে, দুজনেই সফল। তিনি তৃণমূলও সফল, তিনি বিজেপিতে সফল। আপনি পয়েন্টটা বুঝতে হবে, পলিটিক্যালি বলছি, পলিটিক্যালি কতটা ফ্রেশ, কতটা সৎ, কতটা অসৎ ওই জায়গা নয়। তৃণমূল যখন করতেন মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে আঞ্চলিক স্তরে যদি বলা হয় বা কোনো নির্দিষ্ট জায়গা পেরিফেরি ঠিক করে দেওয়া হয়, দ্বিতীয় যে নেতা যে নিজের ক্ষমতায় জিততে পারেন সেটা হচ্ছে শিশির অধিকারী আর শুভেন্দু অধিকারী, একমাত্র লোক ছিল পশ্চিমবঙ্গে। ঠিক আছে, এখন বঙ্গ বিজেপিতে তিনি নামাজ পড়তেন তো, তিনি মমতা ব্যানার্জির মতোই করতেন, ওটা অন্যায় কিচ্ছু না, ওই দলে তো ওটাই হয়। আর এই দলে এসে ওনাকে তো সনাতনী বলতে হবে, অব্লিগেশনটা বুঝুন, বাধ্যবাধকতা বুঝুন, এবং এটা করে তো সফল উনি। ওনার সাথে তো সবচেয়ে বেশি লোক আছে দেখতে পাচ্ছেন, পলিটিক্সটা বলছি, পচন টচন ভালো মন্দ ফেলে দিন, তাহলে দু জায়গাতেই সফল। সনাতনী বলতে গেলে এক ডাকে সবচেয়ে বেশি লোক জড়ো হয় কার পেছনে? ওই শুভেন্দু অধিকারীর পেছনে। তার শুভেন্দু কোথায় একটা শক্তি, সুকান্ত মজুমদার তার জায়গায় শক্তি, তিনি অধ্যাপক মানুষ, তিনি তার মতো চলেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি তার শুভেন্দুর মতো একটা বড় দল থেকে আসেননি, বড় সংগঠন করে আসেননি, তিনি হঠাৎ করে দলে চলেছেন, রাজনীতি চলেছেন, ক্লিয়ার। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে দিলীপ ঘোষ, যিনি বিজেপি যে সময় তিনি এসেছিলেন বিজেপির অবস্থা মোটেই কিন্তু ভালো ছিল না। হ্যাঁ, দিল্লির কারিশমা ছিল, নরেন্দ্র মোদীর ইমেজ ছিল, আবেগ ছিল, সেই ইমেজ আবেগকে অনেকটাই বাস্তবায়িত করতে, পুরোটা বলছি না, বেঠিক ছিল বলছি না, তাকে গোল হয়ে গিয়েছিল একটা ধান্দাবাজের লোক। আমি দেখেছি উনি যখন সভাপতি ছিলেন ওনাকে গোল করে কিছু ক্যাপিটালিস্ট, পয়সাওয়ালা, ধান্দাবাজ, এটা সমাজের ক্যারেক্টার হয়, গোল করে খেয়ে থাকতেন, ওনাকে বিভ্রান্ত করতেন। উনি বেসিক্যালি সরল টাইপের লোক, বিভ্রান্ত করতেন, এটা দেখেছি। এগুলো তো ভুল। অবিমিশ্র ভালো বলছি না তো, মিশ্র ভালো, অবিমিশ্র নয়। তো আমার বক্তব্যটা অন্য জায়গায়। সেই দিলীপ ঘোষ শুধুমাত্র জগন্নাথ মন্দিরে গিয়ে দিদির সাথে, মাননীয়ার সাথে বসেছেন। কেন বসলেন? কেন অবৈধ হয়ে যাবে নাকি? মুখ্যমন্ত্রীর সাথে বসলে কি অবৈধ হয়ে যাবে নাকি? আমি বুঝতে পারছি যে ট্র্যাপে পা দিয়েছেন। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন বিজেপি থেকে আমার সাথে আসুক, ট্র্যাপ, মাস্টার স্ট্রোক, তাদের দিদি জয়লাভ করেছেন, হলো। কিন্তু দিলীপ ঘোষ ওখানে যাওয়ার যে তাৎপর্য, যে গ্রহণযোগ্যতা, যে আলোচনা, যে এফেক্ট, সেটা তো রাজ্যবাসী দেখলো কি হয়েছে বিজেপির অভ্যন্তরে এবং মিডিয়াতে, সর্বস্তরে। ফলস্বরূপ ওই একটা মাত্র যাওয়ার জন্য একেবারে অপবিত্র, ছোঁয়া যাবে না, অমার্জিত, এটা বাড়াবাড়ি, এটার কোনো যৌক্তিকতা নেই। বরং দিল্লি হস্তক্ষেপ করুক, সবাইকে নিয়ে বসুক, আলোচনা হোক, এইটা হচ্ছে সেই সুবর্ণ টাইম। দিলীপ ঘোষের কোথাও কোথাও ত্রুটি বিচ্যুতি আলোচনা হোক, পাশাপাশি দিলীপ ঘোষ যেগুলো যেগুলো বলেছে, যে যে অভিযোগগুলো করেছে, এর আগে তথাগত রায়বাবুর মতো লোকেরা, সিনিয়র লোকেরা যে যে অভিযোগ করেছিলেন, রাজ্যবাসী যে যে অভিযোগ করেছে, মিডিয়াতে যেসব আলোচনাগুলো হচ্ছে, বিজেপি ছোট বড় মেজ নেতারা যেসব অভিযোগ তুলেছে, সমস্তগুলো নোট ডাউন করে নাড্ডাজিরা, বনসালজিরা, অমিতজিরা বসে এক এক করে ধরা হোক, এক একটা ব্যক্তিত্বকে ধরা হোক, বিজেপি যারা সর্বোচ্চ নেতা, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের ধরে 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 তাদের সমাধান খোঁজা হোক, এবং যদি মনে হয় বের করে দাও বিজেপি থেকে, এতে বিজেপির জেতার সম্ভাবনা আছে। যোগ্য লোকদের খুঁজে খুঁজে বিজেপিতে ঢোকানো হোক। যদি দলটাকেও বুঝে থাকে, অন্তত এই কাজটা করুক। যদি দিল্লি মনে করে না 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 না, একটা দরকার নেই, চলুক যা চলছে, দিদির সাথে আমরা ভাব রাখবো, লোকসভায় আমাদের দিদিকে রাখতে পারে,
দরকার নেই বাবা, চা চলছে চলুক, দু একটা চচ্চড়ি বা থাকুক, তারা বিজেপির ইন্টারনাল খবরগুলো দিদিকে দিক, ধন্যবাদ। তাহলে বিজেপি এমনই চলবে, হয়ে যাবে নগণ্য। ধন্যবাদ।